সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলোপে। আমাদের আজকের অতিথি কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলোপে। অ্যাডভোকেট ফজলুর রহমান, সরকারের তো প্রায় 180 দিন হতে যাচ্ছে। আগস্টের 15 তারিখ অথবা 16 তারিখ 180 দিন পূর্ণ হবে। এখন পর্যন্ত সরকার কেমন করছে, যদি একজন সংসদ সদস্য হিসাবে আপনার কাছ থেকেই সরকারের মূল্যায়নটা জানতে চাই। 12ই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে, 17ই ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি 2026 সনের। তারপর থেকে আপনি বলতে পারেন যে আমরা আসি, কিন্তু আমাদের ওই যে বাজেট অধিবেশন এবং বাজেট পাস হওয়া পর্যন্ত আমরা কিন্তু অন্যের বাজেটের উপরে চলেছি। আচ্ছা, আমাদের যে বাজেট ইদানিংকালে যেটা পাস হয়েছে জুলাই মাসে 30 তারিখে, জুন মাসের 30 তারিখে, সেই বাজেট এটা আমাদের বাজেট। আচ্ছা, এইটা এখন পর্যন্ত কাজ করার প্রস্তুতি চলছে, প্রসেস চলছে, এখনো সবটা সামনে আসে নাই। অর্থনৈতিক কর্মকাণ্ডের যে ওটা মানুষ দেখতে পারবে, যে রূপটা মানুষ দেখতে পারবে, উন্নয়নটা দেখতে পারবে, সেইটার সময়টা এখনো আসেনি। এর বাইরে আমাদের বিহেভিয়ার, চলাফেরা, আমাদের প্রধানমন্ত্রীর কথাবার্তা, তার সমস্ত কিছু, তার ধৈর্য, তার মানুষের প্রতি তার আন্তরিকতা, বা গত 5 মাস উনি যেভাবে চলেছেন, যেটা মানুষ ভাবতেই পারতো না যে তারেক রহমানের মতো, আমি ওনাকে যুবক বলবো না, এখন আর উনি তার উন্নয়নের প্রতীকও নন, কারণ ওনার বয়স 60 বছর হয়ে গেছে। কাজেই উনি খুব সময় মতোই বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার সব কিছুই, ধরেন কৃষিকার্ড থেকে ধরে অন্যান্য যত সমাজ কল্যাণের যে কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বা আমার এলাকাতে, এটা আমি চিন্তাই করি নাই। যখন ধান ডুবে গেল, ওনার কাছে যখন আমরা সবাই মিলে গিয়ে বসলাম হাওর অঞ্চলে, উনি প্রথমেই কইলেন আগামী 3 মাস আমি ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করব সর্বতোভাবে। এবং ইটনষ্টগ্রাম, মিটামইন, আমার এমপি এলাকাতে 15,000 মানুষ, 15,000 পরিবারকে উনি কার্ড দিলেন, যে পরিবাররা 10,000 করে টাকা পাবে। আচ্ছা, এরপরে ধরেন অন্যান্য উন্নয়নের ছোট ছোট উন্নয়নের কাজগুলা প্রতি ইউনিয়নে এখন পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকা শুধু মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মন্দির, শ্মশান, একটা ইউনিয়নে, আমি আমার এলাকার কথা বলতে পারি, যাচ্ছে। চাকরি বাকরির ক্ষেত্রে একটা কি বলবো, একটা দুয়ার উদ্ঘাটন হয়েছে। ছোট ছোট চাকরিগুলো হচ্ছে এলাকায়, কোনোটা ডিসি অফিসে, কোনোটা বিভাগীয় কমিশনার অফিসে। একটা এলাকাতে এখন পর্যন্ত 50টা 60টা ছেলে কাজ পাইয়া গেছে, চাকরি, এগুলো হচ্ছে। এবং সরকারের প্রাথমিক যে সূচনা, যেটা মর্নিং শোজ দ্য ডে, মর্নিংটা মানে ভালোই শুরু হয়েছে, এটা মনে। কিন্তু বিএনপির মহাসচিব সম্প্রতি একটা কথা বললেন যে আসলে এই 5 মাসে সমাজের কিছুই বদলায়নি, শুধু তারেক রহমান ছাড়া। তারেক রহমান সমাজ পরিবর্তনের জন্য ইতিবাচক ভূমিকা রাখছেন, কিন্তু বাকিরা যে, তারা তো সেই আগের মতোই রয়ে গেছে। এখনো ঘুষ দুর্নীতি আছে, ফন্দি ফিকির করা হচ্ছে দুর্নীতির জন্য। এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন, তার যে আক্ষেপটা? আমি আজকে দেখছি তার কথাটা, কালকেও দেখছি। উনি সমাজের একজন অভিভাবক, মানে বয়স টয়স মিলিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব মিলিয়া, বা হাইট, ওনার যে উচ্চতা, সেইটা মিলে উনি এই সমাজের, এই দেশের একজন অভিভাবক। উনি ওনার আক্ষেপ থেকে কথাটা হয়তো বা বলছেন, যে আক্ষেপ যে আরও ভালো হইতে পারত। হ্যাঁ, এটাও সত্য যে এই দেশে এখন পর্যন্ত বেসিক খুব পরিবর্তন, মৌলিক যে পরিবর্তন, এটা কিন্তু হয় নাই। এই কারণে আমি বুঝতেছি না কেন মানে এই জায়গাতে গেল। এর কারণ হলো সরকার, নির্বাচন, সরকার সবটা ভিজিবলি চালাচ্ছে হলো
তারেক রহমান সাহেব এবং তার সরকার, বিএনপি সরকার। হুম। কিন্তু ভিতরে রয়ে গেছে কালো শক্তি। সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে কালো শক্তির লোকজন বসে আছে। সেই কালো শক্তি আপনি যাকেই বুঝেন, আমি তাই বলবো সব জায়গাতে রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। এটা হলো প্রশাসনে। আবার সমাজে, প্রতিষ্ঠানে, প্রশাসন এবং প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অন্যান্য প্রতিষ্ঠান বলেন, হ্যাঁ, শিল্পকলা বলেন, ক্লাব বলেন, সব জায়গাতে এইখানে কেন জানি দুর্ভাগ্যক্রমে গত 18 মাসের শাসন এবং কুশাসন জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের এবং তার মিটিকুলাস ডিজাইনের যে রাষ্ট্র পরিচালনা, সেই কারণে বিশ্ববিদ্যালয়গুলো থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সেই কালো শক্তি, মধ্যযুগীয় বর্বর শক্তি, যারা এই দেশটাকে বাংলাদেশ বলেই স্বীকার করতে চায় না, তারা বসে আছে। খুব কঠিন ব্যাপারগুলো। আপনি দেখেন আগস্ট কেন্দ্রিক চলতেছে, জুলাই, 36শে জুলাই, মানে জুলাই মাস 36 দিনে, 5 আগস্ট পর্যন্ত একদল লোক বেরোইছে। এরা কারা? এরা ওই জুলাই আন্দোলনের নেতা, ওই সব ছাত্ররা, বীরেরা। আপনি দেখতেছেন, নামগুলো বইলে আর আমি করবো না। এরা কি বক্তৃতা করতেছে? এরা তো বক্তৃতা করবে জুলাই আন্দোলনে কিভাবে তারা বিপ্লব করছিল, তখনকার স্বৈরাচারী সরকার বলেন আর ফ্যাসিস্ট সরকার বলেন, হাসিনা সরকার কিভাবে গুলি চালাইছিল, আমরা কিভাবে আমাদের সেই বীরত্ব দিয়ে সেটা আমরা উত্তরণ ঘটাইছিলাম, এইগুলা করবে। এইসব কথা কিন্তু তাদের নেই। তাদের সমস্ত কথা হইলো 1, 2, 3, 4, গাছের ডালে কাওয়া, তারেক রহমান ইয়া, হ্যাঁ, ওই সালাউদ্দিন তুই চিনস নাকি আমারে, তোর বাপের নাম কি? ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন রাজনীতির মুরব্বী একজন মানুষকে চোর, যা ইচ্ছা তা বকা দিতেছে। আমার কথা বাদেই দিলাম, আমাকে কিশোরগঞ্জে দাঁড়ায়, যে কিশোরগঞ্জের ফজলুর রহমান, আমি তো এটা দলমত নাই আমার ব্যাপারে, সারা কিশোরগঞ্জে আমি কিশোরগঞ্জে ফজলুর রহমান, এমন ফজলুর রহমান, সেই ফজলুর রহমানকে দাঁড়ায়া আমি 62 বছর পলিটিক্স করি, আমাকে বলতেছে ফজা পাগলার মতো সন্ত্রাসী, মহাসন্ত্রাসী আর এই বাংলাদেশে নাই, এখন এই তারেক রহমান তাকে না ধরলে এই দেশ ধ্বংস। আমি নাকি মহাসন্ত্রাসী? জীবনে আমার এই বাম হাতটা বা ডাইন হাতে কাউকে একটা চরও দেই নাই। অথচ আমি রাজনীতি করছি 62 বছর, অনেক পদের অধিকারী ছিলাম। সর্বোপরি আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। একজন মানুষকেও ধরা পড়ার পরে আমি গুলি করে মারি নাই, তাকে বিচারের আওতায় পাঠায় দিছি। সেই লোকটাকে দাঁড়ায় বকতেছে আমার কিশোরগঞ্জে। কথাটা কি বুঝতেছে? বুঝতে পারছি। তো এই যে অস্থিরতা, প্রতিদিন হবিগঞ্জে যাইতেছে, যা ইচ্ছা তা বলতেছে, গাউসের মতো লোক, যে শেখ হাসিনার 15 বছরের মধ্যে আমার ধারণা 5-7 বছর সে জেলেই ছিল, খালি জেলে গেছে। আমি তার অনেক মামলা বেল করাইছি। কত ত্যাগী মানুষ, তার কত কর্মী, কত সমর্থন, তাকে দাঁড়ায় বকতেছে। মনটা চাইছে বকলো। তাদের উপর তো আবার হামলাও হচ্ছে, এটা কি? হামলাটা তো করছে পরে, বকাটা তো আগে, বাজে কথাটা তো আগে। তাদের উপরে হামলা করছে, তো তাদেরকে সম্মান করছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে, তাদেরকে সম্মান করছে। এইটুক হামলা এদেরকে সম্মান করা। আমি বলছি জনাব তারেক রহমানের অসীম এবং অফুরন্ত ধৈর্য। আমি কিন্তু ওনার চেয়ে 12-13 বছরের বড়, 18 বছরের বড়, কিন্তু আমি কিন্তু এত ধৈর্য ধরতাম না। কথাটা বুঝেন, আমাকে বকবে, আমার স্ত্রীকে বকবে, আমার মেয়েকে বকবে এবং বাজে বকবে। আমি রাজনীতি করে বলে আমার মারে তুলে বকা দিবে আমারে, তারপরে তাকে আমার সহ্য করতে হবে। এই কালচার তো বাংলাদেশের রাজনীতিতে, পাকিস্তানের রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন ছিল না। এই ধরনের ভাষা তো কেউ কোনোদিন ব্যবহার করে নাই রাজনীতিতে। আমরা বরং প্রতিপক্ষকে জনাব কয়ে কথা কইছি। জনাব মাহমুদুর রহমান মান্না কি বলতে, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান জাসদ, ছাত্রলীগের প্রেসিডেন্ট মান্না ভাই, আমি তাকে সম্মান করে কথা বলছি। উনি এত উচ্চ মাপের মানুষ, উনি এই ধরনের কথা বলেন কেন? হ্যাঁ, কিন্তু এখন যে ভাষাটা নাইমে আসছে, ডাকসু তো আগেও ছিল। 1922 সন থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে কে বিপি ছিল, কে জিএস ছিল, গেলে পাবেন আপনি। 124 বছরের কারা বিপিজিএস ছিল না? আমি বিপিজিএস দেখছি, রাশেদ খান মেনন ছিল বিপি, আমি নিজে দেখছি। মাহফুজা বেগম ছিল, মতিয়া চৌধুরী ছিল।
আমি দেখছি তুফাইল আহমদ বিপি ছিল, আসম আব্দুর রব বিপি ছিল, মুজাহিদুল ইসলাম সেলিম বিপি ছিল না? ছিল। মাহমুদুর রহমান মান্না ছিল, সুলতান মনসুর ছিল, আমানুল্লাহ আমান ছিল, আমি 11-12 জনের নামে কইছি। এই যে ছেলেটা এখনকার বিপি 5 দিন যাবত যে বক্তৃতা করতেছে, সে কি নাম তার? এই যে আমার তো মনেও থাকে না। ডাকসুর। হ্যাঁ, সাদিক ডাকসুর। কায়ুম। হ্যাঁ, সাদিক কায়ুম। সাদিক কায়ুম যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে, যে অপমানজনক ভাষা ব্যবহার করে মুরব্বীদের সম্পর্কে, অন্য একটা দল সম্পর্কে, এইগুলা কোনোদিন কোনো ভিপি কোনোদিন করছে বলে তো আমি জানি না। আসম আব্দুর রব তো এখনও জীবিত, 1971 সনের বিপি। কিন্তু কিন্তু অনেকেই যেটা বলছেন যে হ্যাঁ। তারা যে ভাষা ব্যবহার করছে, রাজনীতিকে আসলে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত। তাদের উপর যে হামলা করা, গাড়ি ভাঙচুর করা, এটা কি ঠিক? এটাকে অনেকেই যেটি বলার চেষ্টা করছেন যে অনেক বেলা এটা হলো, আমি যাদের, এরা হলো ভাদ্র মাসের কুকুর, এদেরকে ইঞ্জেকশন দেওয়া দরকার, ওই যে ভ্যাকসিন দেওয়া দরকার। এইগুলো কোনো কথা নাকি? গাছের ডালে খাওয়া, এটা কোনো করে? এটা কীভাবে আপনি রাজনীতি মোকাবেলা করবেন? আপনি রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, আপনাকে রামদাউদা কূপ দিতেছে, আপনি রাজনীতি দিয়ে এটাকে মোকাবেলা করবেন কি করে? রাজনীতিতে মোকাবেলা করবেন যখন রাজনৈতিকভাবে সে কথা বলবে, তখন তাকে আপনি রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারবেন। মানে ব্যক্তিগত আক্রমণটা রাজনীতি না, সেটাই বলতে চাচ্ছেন? খালি ব্যক্তিগত আক্রমণ তো, ভাষাটা কোন জায়গাতে আচ্ছা। গেছে? আজকের রাজনীতির ল্যাঙ্গুয়েজ, এই যে মহান নেতাকে, যে কাজী নজরুল ইসলামের সাথে সহায় রাখছে, যিনি বাংলাদেশ একটা নতুন ভাষা রাজনীতিতে সৃষ্টি করছেন। হ্যাঁ, আমাদের মায়েদের, বোনেদের বা আমাদের মেয়েদের গোপনাঙ্গ নিয়া, এই যদি রাজনীতি হয় তো এই দেশ তো থাকবে না। আচ্ছা, আপনি এবং এরই বহিঃপ্রকাশ হইল আজকে জামাতের যে, ওই যে যারা বেহেস্তের টিকিট বিক্রি করে, বেহেস্তের টিকিট বিক্রির নাম করে নিয়ে 75 বছরের মানুষ 15 বছরের হুরপরির সাথে গিয়া হোটেলে বসে গিয়া রং করে, এটারই পরিণতি হইল এটা। আপনি এর আগে বলছিলেন যে দেশ চালাচ্ছেন তারেক রহমান, কিন্তু প্রশাসনে রন্ধে রন্ধে কালো দেশের শক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমান চালাচ্ছেন কতটুকু, এইটা পদে পদেই তাকে বাধা পেতে হচ্ছে। এই কালো শক্তিকে এখনো পর্যন্ত দূর করা গেল না কেন? 5-6 মাস কালো শক্তি তো একদিনে হয় নাই ভাই। 71 সনে যেদিন স্বাধীনতা হয়েছে, 16ই ডিসেম্বর বিজয় দিবস হয়েছে, 17ই ডিসেম্বরই এই কালো শক্তি নিজেদেরকে আস্তে আস্তে হ্যাঁ, একটা প্রতিশোধ স্পৃহা থেকে আস্তে আস্তে নিজেকে সংগঠিত করছে এবং সারা দুনিয়ার সাহায্য সহযোগিতা পাইছে। যারা এই পৃথিবীতে গণতন্ত্রে বিশ্বাস করে না, মানবতায় বিশ্বাস করে না, যারা এই পৃথিবীতে, যারা মনুষ্যত্বে বিশ্বাস করে না, মধ্যযুগীয় বর্বরতায় যারা বিশ্বাস করে, রাজতন্ত্রে যারা বিশ্বাস করে, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, সেই সব দেশগুলোর সমর্থন পায়া তারা তো 72 সন নেই সৌদি আরবে বৈশা, ইরাকে, ইরানে বৈশা, তুরস্কে বৈশা বলছে বাংলাদেশ ইন্ডিয়া দখল করে নিছে তারা বাংলাদেশে, এবং কোটি কোটি ডলার তারা এখানে পাইছে, এবং তারা আজকে সমস্ত টাকা পয়সার মালিক বাংলাদেশে। আপনি দেখেন, কালকেও তারা হিসাব দিছে নির্বাচনে কার কত খরচ হয়েছে। হ্যাঁ, নাপ্তের ফুত নন্দী, খুরার সামরি, জামাতের খরচ হয়েছে বিএনপির চেয়ে বেশি। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, জামাত টাকা পাইলে করতে, জামাতের সৃষ্টিটা করতে কি? আলিয়া মাদ্রাসা, তো আলিয়া মাদ্রাসাকে আমি সম্মান করি বলতেছি, মাদ্রাসায় যারা পড়ে, তারা যারা আছে, তারা কোত্থেকে টাকা রোজগার করে? কি টাকা রোজগার? তার তো আজান দেওয়া, নামাজ পড়ানো, ইমামতি করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জামাতের এত টাকা আসলো কোত্থেকে? তাদের দল চালানোর তো একটা মানে কাঠামো আছে। দলের নেতাকর্মী সমর্থকদের কাছ থেকে তারা চাঁদা নেয় ইয়ানত হিসেবে, সেখান দিয়েও হতে পারে। ওই কথা ফজলুর রহমানের বলে লাভ নাই। ফজলুর রহমান সব করে দেখছে ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন কাকে বলে। আমরাও কিছু কিছু করে দেখছি। ওই চান্দা দিয়া থুতু খাইয়া পিপাসা মিটে না, এগুলো অন্য জায়গার থেকে কিছু পাইতে হয়, এবং সেই জায়গাগুলো হইল ষড়যন্ত্রের জায়গা। যারা বাংলাদেশকে চায় না, যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, যারা বাংলাদেশের 71 সনের প্রতিশোধ নিতে চায়, তারা তাদেরকে সহযোগিতা করে। আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? রাজনীতির আকাশটা কেমন? এটা নির্ভর করতেছে আপাতত বিএনপির উপরে। আপাতত বললাম, যদি বিএনপি সঠিকভাবে যদি চালাইতে পারে, মোটামুটি এইসব ময়লা আবর্জনাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে, একটু হবে, একটু পরিষ্কার হবে আকাশটা। এটা বিএনপি এবং তারেক রহমানের পরিচালনার উপর নির্ভর করতেছে। আমি খুব ক্লিয়ার বললাম। সেটা কি ওইদিকে যাচ্ছে? মানে
তার যে ক্যারিশমাটিক লিডারশিপ যেটা দেখানোর কথা, সেদিকে কি আগাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী? আমি দেখতেছি কিছুটা আগাচ্ছে, কিন্তু আগানো উচিত। আপনি যে কোনোভাবেই বলেন, আপনার টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আপনার কিন্তু সংগঠন হুম এবং সাংগঠনিক যে দৃঢ়তা এবং নীতিগত যে অবস্থান, সেই অবস্থানের যে দৃঢ়তা, সেইভাবে আগায় যাইতে হবে। এর থেকে বিচ্যুত হইলে পরে ভিন্ন রকম হবে। এই যে সংসদে আপনারা সরকারি দল বিরোধী দল ডিবেট করছেন, আবার ডিবেট করেন, অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু অনেকেই তোলে যে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে ডিবেটগুলো হয়, বাদানুবাদগুলো হয়, এটি অনেকটা লোক দেখানো টাইপের। কারণ জামাতের সাথে বিএনপির একটা দীর্ঘদিনের মিত্রতা রয়েছে, এখন যেগুলো হয় সেগুলো অনেকটা লোক দেখানো। আপনার কাছে কি তাই মনে হয়? আমি তো এটা বলছি, আপনি আমার কথা শুনেন নাই, তাইলে আমরা হইলে খুব সাধারণ মানুষ, তো কাজে আপনারা আমার কথা আমি বলছি যে এটা তো এখানে তো একটা ফ্রেন্ডলি গেম চলছে পার্লামেন্টে। এই যে মেসি বলছি, আমি মেসি এবং রোনালদো যদি খেলতে আসে বাংলাদেশে, ফ্রেন্ডলি ম্যাচ খেলা যদি হয়, একদিন 2 দিন মানুষ যাবে, তৃতীয় দিন আর ফ্রেন্ডলি ম্যাচ দেখার জন্য ম্যারাডোনা কবর থেকে উঠে আসলে আর যাবে না। এখন তো আমি আমার বক্তৃতাই বলছি কথাটা, আমি এটা না, এটা ফ্রেন্ডলি ম্যাচও আমি বলবো না। আমার আমাদের পার্লামেন্টে বিরোধী দলটা হলো মুনাফেকদের একটা দল, জাস্ট মুনাফেক। এরা বাংলাদেশেই বিশ্বাস করে না, বাংলাদেশের সংবিধান বিশ্বাস করে না, সংবিধান মান্য সংসদে যাচ্ছে। সংবিধানেই বিশ্বাস করে না, সেই সংবিধান মেনে সংসদ, তার মনের ভিতরে হইলে সংবিধানটা আমি বদলাম সবটা। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আপনি এটাতে বিশ্বাস করেন না, কাজে এটা তো হবে না। আপনি এই এমন একটা মুনাফেক, ভিতরে যাইতেছেন, গিয়ে হাস্যা কথা বলতেছেন, আপনি যা করতেছেন প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রীকে কি বলবো, আমি বিভ্রান্ত বলবো না, প্রধানমন্ত্রীকে আবার এপিজিং করার জন্য, প্লিজ করার জন্য প্রথমেই বলে জিয়াউর রহমান সাহেব কত ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, আপনার আম্মার কথা মনে হইলে এখনো চোখে পানি আসে, তখন বিএনপির এমপিরা হাততালি মারে, অতটুকুই বুঝে। কথাটা বুঝছেন না? ওই বিরোধী দলের নেতার মুখ থেকে আপনার আম্মার কথা মনে হলে চোখের পানি আইসা পড়ে। এরপরে যা আছে তা আচ্ছা কইল, কোয়ার পরে 2 দলেরই হাততালি পাইল বিরোধী দলের নেতা। 2 দলের হাততালি যেখানে পাওয়া যায়, এটা বুঝতে হবে এটা রাজনীতি না। আমার কথাটা শুনে লো, এটা নেতা না। নেতা কোনোদিন 2 দলের হাততালি, সবার হাততালি পাবে না। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন 1969, 70, 71 ছিল, তখন সবার হাততালি পায় নাই। রাজনৈতিক নেতার আদর্শিক কারণেই তার বিরোধী দল থাকবে, সে হাততালি দিবে না। বুঝতে পারছি। সবার হাততালি যে পায় সে হলো অভিনেতা, উত্তম কুমার, রাজ্জাক, কবরী ইত্যাদি 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 ইত্যাদি, বা ওই যে সুফিয়া লোরেন, এরা সবার হাততালি পায়, কারণ এরা হলো, এদের কোনো শত্রু মিত্র নাই। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? এটা একটা মুনাফেক পার্টি। পার্লামেন্টে গেলে মনে হয় এরা আমাদের একদম এত আহারে, এত বন্ধু আর পৃথিবীতে হয় না। জাস্ট পার্লামেন্টে একটা বাইরে আইসাই এরা যা চক্রান্তের যত কিছু আছে সব কিছু করে। আমি আজকে এটা বইলা যাব, এটা হয়তো বা বিএনপি সবাই পছন্দ করতে পারে, নাও পারে, কিন্তু যেদিন সাপ সুফল দিবে সেদিন যাতে আমার কথাটা মনে করে। সাপ যেদিন সুবল দেবে। হাসিনাও কিন্তু কৌমি জননী হয়েছিল, লাখ লাখ মৌলানা সাহেবদের এটা অকরিয়া, এক করে শফি সাহেবের এক করে পায়ে ধরে সালাম করিয়া পিতৃসুলভ ব্যবহার করিয়া ওনাকে আবার কৌমি জননী দিল। কৌমি জননী দিয়ে আবার বিশ্ববিদ্যালয়গুলো সব দখল করে মাদ্রাসা বানাইল। এখন আর মনুষ্যত্ব বিবেকের কোনো কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখন হলো মারামারি, দরাদরি, কুত্তাকুত্তি, ওই হিজড়ার পিছনে গিয়া ঘোরাঘুরি, এইগুলো হইল কাম। আর তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো কাম নাই। এই যে সংসদে জামাতের সংসদ সদস্যের বাইরেও কিন্তু এনসিপির সংসদ সদস্যরা আছে, তারা কেমন করছে? মানে সংসদে তো বিরোধী দল 11 দলীয় ঐক্যের ব্যানারেই তো, এর বাইরে জামাতের সংসদ সদস্যের বাইরেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্যরাও কিন্তু রয়েছেন, তারা কেমন করছে? তাদের মূল্যায়ন? তারা ইচ্ছা করলে ভালো করতে পারতো,
ওদের সাহসিকতা আছে, আমি অস্বীকার করবো না, সাহস আছে। এত বড় একটা আন্দোলনকে এমনভাবে তারা লিড করছে। অবশ্য তাদেরকে এটা তৈরি করা হয়েছে। এটা ওই যে সিনেমা যখন হয় সিরাজউদ্দৌলা ডাইরেক্টর খান আতা, সিরাজউদ্দৌলা বানায় আতা ওরে আনোয়ার হোসেন রে তারে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি শিক্ষা দেয়। এই 1.5 বছর 2 বছর করে না সিনেমাটা সামনে ধরে সবাই মনে করে আনোয়ার হোসেনকে মনে করে সিরাজউদ্দৌলা। আসলে তো আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলা না। এই জামাত এদেরকে বানাইছে। 5 বছর 7 বছর ট্রেনিং দিয়ে এটার পিছনে ইউনুস সাহেব ছিল, মিটিকুলাস ডিজাইন ছিল, এদেরকে বানাইছে। এরা কিন্তু নেতা না, ছেলেগুলা অভিনেতা, কিন্তু সুযোগ পাইছিল নেতা হওয়ার। কিন্তু এরা এখন ওই যে একটা ছেলে আছে কি করে কি 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 বহাবহি টহাবহি তা করে করে এদের যে আসল চরিত্রগুলো। আরেকটা কথা বলি, আপনার যদি সম্পদের লোভ থাকে, অসীম লোভ থাকে, তাইলে আপনার রাজনীতি করা আপনার দরকার নাই। আপনি ব্যবসা করেন না, ডাকাতি করেন মকিম গাজীর মতো, রাজনীতি করতে আইসেন না। এরা সবাই হলো অসীম লোভী, সম্পদের প্রতি অসীম লোভ। কাজে এরা কোনোদিনই কইতে পারে আমার মারিয়াও ফেলতে পারে, কিন্তু এরা নেতা হইতে পারবে না। কারণ সম্পদ এদের যাদের 100 টাকা ছিল না এখন 100 কোটি টাকা হয়েছে। এদের যাদের রিক্সায় চলার টাকা ছিল না এদের এখন 2 কোটি 3 কোটি, অনেকে বলে 5 কোটি। যে গাড়িগুলো যায় আমি দেখি আরে সর্বনাশ চলে। এই যে পার্লামেন্টের নামে গাড়ি দিয়া, আমি তো হাইটে হাইটে আমার বাসার থেকে যাই, অনেক সময় গাড়ি থাকে না। একটা গাড়ি আছে আমার, এটা আমার ছেলেরা নিয়ে গেছে, তখন হাইটে পার্লামেন্টে যাই নিয়ম ভবন থেকে। কিন্তু এদের গাড়িগুলাতে দেখলে পরে চোখ চড়ক মারায়। কাজেই যাদের সম্পদের প্রতি মানে এটা অসীম লোভ, তারা কোনোদিন নেতা হইতে পারবে না। আপাতত তারা মানুষকে কিনতে পারবে, এই করতে পারবে, ওই করতে পারবে। আর সব যে নির্বাচিত হইয়া কিভাবে আসছে না আসছে, তারা আসুক, ইয়াং ছেলে পেলে, আমি কিছু বলতে চাই না, এরা আমার সন্তানের চেয়েও ছোট। কিন্তু এদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, এটা মানুষকে খুব, কারণ এরা তো সামনে আইসা গেছে, এদের আচরণটাই তো মানুষকে ইনফ্লুয়েন্স করে। কিন্তু এদের আচরণ যদি এরকম হয় তাহলে তো যুব সমাজ নষ্ট করে দিয়েছে। তো সমস্ত জেনারেশন, 4টে জেনারেশন নষ্ট করে দিছে। এই 4টে জেনারেশন তাদের থেকে ধরে সামনে একটা জেনারেশন, পিছনে 2টা জেনারেশন, আর তাদের 4টে জেনারেশন যে নষ্ট হয়েছে, এর পিছের জেনারেশন বলতেছে আমি ভালো হইতে চাই, আমি চাই না এইসব, আমি এইসব চাই না, আমি ভালো হইতে চাই, লেখাপড়া করতে চাই, আমি পরীক্ষা দিতে চাই, আমি জ্ঞান বিজ্ঞানে আমি রিসার্চ ভালো হইতে চাই। এই পরের জেনারেশনটাই আসতেছে। এই যে এসএসসি দিতেছে, এরাই ভালো জেনারেশন হবে। আমরা শুরুর আগে মানে একজন সংসদ সদস্যের এর যে আগের যে এদের সাথে জেনারেশন, এরা সবাই মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে চায়। এরা মনে করে রাজনীতি করলেই মন্ত্রী হইব, নাহলে টাকা হইতে হইব, নাহলে এসব গাড়িতে চড়তে হইব। ওই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, রাজনীতি করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এরা হইলো এই চেতনার ছেলে পেলে। আচ্ছা, না পুরনো রাজনৈতিক দলগুলো যখন পুরনো কাঠামোর মধ্যেই থাকে, তখন নতুন তরুণরা যারা রাজনীতিকে বদলে দিতে চায়, তারা এসে যখন বদলে দেওয়ার চেষ্টা করে, যখন দেখে পুরনোর মতোই রয়ে গেছে, তখন তারা কিভাবে বদলাবে? এরা পারবে না। এদের চরিত্রটা মানুষ বুঝে ফেলছে। এরা কোথাও গেলে জামাত যদি এদেরকে সহযোগিতা না করে, ধরেন সিলেটে গেল বা ময়মনসিংহে গেল বা কিশোরগঞ্জে গেল, বা এরা যে পথ সভা করতেছে, পথ চলতেছে, এখান থেকে যে 100 জন লোক নিয়ে যেতেছে, এরা গিয়ে প্রথম দাঁড়ালে তো দেখা যায় 100 জন লোক হয়েছে, আর পিছনে দাঁড়ায় জামাত। আর ওদের ওই যে 10, 5টা 15টা ছেলে পরে সান্দাদারনে তুলিয়া হন দেখলেই মানুষ, রংপুরের যে ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এর দেখলেই মানুষ ধর কয়। ও তো আর রাস্তায় বেরোয় না দিনের বেলা, ওরা গেলে 2, 4, 5, 10 জন বেরোয়। আর সব হইলো জামাত শিবিরের ছেলেপেলেরা এদেরকে এখন শেল্টার দিয়ে। জামাত ছাড়া এনসিপি চলতে পারবে না? না, প্রশ্নই আসে না, এরা যে জামাতেরই সন্তান। আচ্ছা, তাহলে এনসিপির এককভাবে রাজনীতি কখনো দাঁড়াবে না, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় না যে 3 মাস, আমি 3 মাস বললাম, 3 মাস এরা জামাত যদি এদের কেউ করে, রিয়েলি করে, মুনাফেকি না করে যদি এদেরকে বাদ দিয়া দেয়, জামাত তো হলো মুনাফেক পার্টি, উপর দিয়ে কইব এদেরকে ছেড়ে দিলাম, নিচে দিয়ে কইব তোরা চল আমরা আছি, কি নিবে নিয়ে যা, আমাদের শিবিরে নিয়ে কাজ কর।
এদের তো মানে জামাত যদি রিয়েলি বলে যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরা 3 মাস পলিটিক্স করতে পারবে না। হোয়াট ইজ দেয়ার পলিটিক্স? কি তাদের পলিটিক্স? পলিটিক্স তো এই দেশে 3টা। এটা শুরু হয়েছে 66 সন থেকে। এইটা এখনো একটা একটু পিছনে পড়ে গেছে। 3টা পলিটিক্স। আমরা যখন ছাত্র ছিলাম, আমি যখন ছাত্রলীগের কিশোরগঞ্জের সেক্রেটারি ছিলাম বা পরবর্তী ঢাকা শহরে আইছি, 66, 67, 68 সনে এই বাঙালি জাতির স্লোগান শুরু হইল, আন্দোলনের স্লোগান, আইয়ুব বিরোধী স্লোগান। কি? ছাত্রলীগের স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এটা হইল একটা স্লোগান। ছাত্র ইউনিয়ন খুব রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এইরকম মুজাহিদুল ইসলাম সেলিম, শামসুজ্জোহা, সাইফুদ্দিন মানিক, তারাও সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, মান্নান খান, এই যে ফখরুল ইসলাম আলমগীর, এদের স্লোগান কি? তোমার আমার ঠিকানা। ছাত্রলীগগুলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আর ওদের স্লোগান হলো তোমার আমার ঠিকানা ক্ষেত কামার কল কারখানা। আর ধর্মীয় রাজনীতি যারা করতো, ইসলামী ছাত্র সংঘের নামে জামাতের যে রাজনীতি, এদের স্লোগানটা ছিল তোমার আমার ঠিকানা সোনার মক্কা মদিনা। এই 3টা স্লোগান খুব ধারালো ঝাঁঝালো স্লোগান ছিল। তোমার আমার ঠিকানা ক্ষেত কামার আর কারখানা। কারণ সমাজতন্ত্র তখন সারা পৃথিবীব্যাপী যৌবন চলছে, স্রোত চলছে, কিন্তু তারা বাংলাদেশ এটা করতে পারে না। ওই যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সেই স্লোগানটা একসময় আইসা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে হয়ে গেল। এরপরেই স্লোগানটা এসে গেল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সোনার বাংলা স্বাধীন করো। এটা সারভাইভ করলো। আর পাকিস্তানের সমর্থন করে তোমার আমার ঠিকানা সোনার মক্কা মদিনা, ওই যে ছাত্র সংঘেরা আলবদর করিয়া রাজাকার করিয়া শেষ হয়ে গেল আমরা মনে করলাম। কিন্তু গোপনে গোপনে কিন্তু তারা সংগঠনটা করলো, বিভিন্ন কারণে আন্তর্জাতিক জাতীয় সহযোগিতা করলো, করে এখন আইসা এই সোনার মক্কা মদিনা যেটা, এটা আইসা এখন হয়ে দাঁড়াইছে। এইটাই একদল। জামাত বলেন, এবি পার্টি বলেন, এই যে এনসিপি বলেন, যারা যারা বলেন এখানে, এরা হইল এটা একটা একদল। আর আরেকটা দল হইল বিএনপি, শহীদ জিয়ার দল, মুক্তিযুদ্ধের দল। মুক্তিযুদ্ধ দল মানে এই দলের প্রতিষ্ঠাতা হইল মুক্তিযোদ্ধা বীরুত্তম জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজী বিএনপি যখন বিপদে পড়ে, এইবারে যখন ইলেকশনের সময় বিপদে পড়ে গেছে, বলছে জামাত 2/3 সিট পায়ে ফেলবো, আমেরিকার সহযোগিতায় এত টাকা পয়সা আছে, তখন স্লোগান দিছে এই দল। শেষ পর্যন্ত গিয়া বলছে আমরা কিন্তু শহীদ জিয়ার দল, আমরা মুক্তিযোদ্ধার দল, এরা হইল রাজাকার। এটা হইল একটা পলিটিক্স চলছে। আর একটা পলিটিক্স দিল্লিতে থাইকে থাইকে বলে 6 মাস পরে আসতেছি। আসলে ঠিক আছে, মানে একটা পলিটিক্স। ওই পলিটিক্সটার ভিতরে লোক ভালো ছিল না, প্লেয়ার ভালো না, কিন্তু মাঠ খুব ভালো ছিল। প্লেয়ার ভালো ছিল না, কোচ ভালো ছিল না। ওইটাই হইল ওই যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ওইটা আপাতত ওই পলিটিক্স কি আর ফিরবে বাংলাদেশে? কোনটা? যেটা দিল্লিতে চলে গেছে। দিল্লিতে পলিটিক্সটা চলে গেছে না। দিল্লিতে পলিটিক্স যে ব্যক্তিরা করতো, ব্যক্তিরা চলে গেছে। পলিটিক্স তো ওই দেশে রয়ে গেছে। মুক্তিযুদ্ধ যতদিন থাকবে ততদিন কিন্তু পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ সবসময় বলবে আমার সোনার বাংলা। ওই যে গানটা, আমি তোমায় ভালোবাসি, ওই যে পতাকা, সবুজের মধ্যে লাল সূর্য, এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ থাকবে। ওরা আসলো কি আসলো না যায় আসে না। এখনও আপনি বাংলাদেশে রেফারেন্ডাম করেন, আমি চ্যালেঞ্জ করলাম, রেফারেন্ডাম করেন, কেউ লাগবে না যে তোমরা মুক্তিযুদ্ধ চাও না রাজাকার চাও, মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার। মুক্তিযোদ্ধারও অনেক দোষ আছে, রাজাকার তো দোষ আছেই। মুক্তিযুদ্ধ হয়তো বা অনেক ভুল করছে, কিন্তু আপনি এখন জিজ্ঞাসা করেন যে মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো, ভোট দেন, 90 আর 10 হবে, 10 হবে। আমি চ্যালেঞ্জ করলাম। আপনার মুক্তিযুদ্ধ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের রাজনীতিতে যতদিন থাকবে, নামটা যতদিন বাংলাদেশ থাকবে, ঠিক আছে, ততদিন কিন্তু এই দেশে প্রগতির রাজনীতি বলে না, আধুনিকতার রাজনীতি বলে না, ইহজাগতিকতা
রাজনীতি হইল গণতন্ত্র, ইহজাগতিকতা। হুম। রাজনীতি করে কেউ বেহেস্তে যায় না। রাজনীতি হলে চাউলের দাম কত হইব, ডাইলের দাম কত হইব, কত লোকে চাকরি পাইব, গ্যাস করতে কে আসবো, তেলের দাম কত হইব, ভাত কেমনে খামু, আমার ছেলেটা চাকরি পাইব কিনা, সুন্দরভাবে বিদেশে যাইতে পারবো কিনা, আমার ছেলেটা বিজ্ঞানী হবে কিনা, আমি মঙ্গল গ্রহে গিয়া আমেরিকার সাথে কন্টেস্ট করতে পারবো কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ হবে কিনা, আমার ছেলে নোবেল পাবে কিনা, এইটা হইল তার দুনিয়াদারি রাজনীতি। আর ওই যে যারা এই দেশে বেহেস্তের টিকিট বিক্রি করে ওইটা হইলো অন্য জিনিস, ওইটা হলো আল্লাহর সাথে তার স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক। এটা ওর কি করার আছে? ও তো বেইমান। এই তো এখন প্রকাশিত হইতেছে জামাত শিবির যারা করে এরা কত বড় লম্পট, কত বড় এই দেশে অমানুষের তো প্রমাণিত হইতেছে, প্রতিষ্ঠিত হইতেছে। বরং আমি যে এই ছুটকুট পরে থাকি, আমার অন্তরে কি আছে, আমার সঙ্গে আমার স্রষ্টার কি সম্পর্ক আছে ও কি জানে, আমি জানি। আমার স্রষ্টার পাশে গিয়ে যদি আমি যে ধর্ম বিশ্বাস করে যদি কিয়ামতের পরে যদি আমি হাসরের ময়দান দ্বারা আমার স্রষ্টা আমার বিচার করবো, হুইছি সে কে? তার কাছে আমার জবাব দিতে হইব আমি কিভাবে চলবো। আমার মেয়ে বিজ্ঞান পড়বে না ডাক্তার হবে, আমার বউ মাথায় কাপড় দিবে না, এইটা কি ওই শফিক ঠিক করে দিব? এই দেশটা বানাইছি আমরা। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি মাঝে মাঝে আওয়ামী লীগ নিয়ে যে কথাগুলো বলেন তাতে অনেকেই যেটা বলেন যে আপনি এখনও অন্তর থেকে আওয়ামী লীগকে ধারণ করেন, যদি এখন বিএনপির দলে আছেন, বিএনপির দল করছেন, সংসদ সদস্য হয়েছেন, এটা কি তাই বাস্তব? না, আপনি আমার উপর অবিচার করেন না। না, আমি অন্তর অবিচার থেকে করছি। আওয়ামী লীগ ধারণ করি না, আমি অন্তর থেকে মুক্তিযুদ্ধ ধারণ করি। যখন আমি আওয়ামী লীগ করছি তখন মুক্তিযুদ্ধকে ধারণ করছি। হাসিনার সঙ্গে আমার কোনোদিন মিল হয় নাই। আমি যখন কৃষক শ্রমিক জনতা লীগ করছি, কাদের সিদ্দিকীর সাথে জেনারেল সেক্রেটারি ছিলাম, তখন আমি মুক্তিযুদ্ধকে ধারণ করছি। এখন যে বিএনপি করে আমি মুক্তিযুদ্ধ ধারণ করি। আর মুক্তিযুদ্ধ ধারণ করলে যদি পিছনে একটা ছবি দেখা যায় কারো, আমার করার কি আছে? আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি। এই দেশটা পৃথিবীর বুকে যে আজকে বাংলাদেশ, এখন যে আমার দেশের ছেলেরা ছক্কা মারে, ওই দিন দেখলাম একটা ছেলে এক ওভারে 60টা ছক্কা মারছে, এক ওভারে 31 করছে। ওই যে আমার ছেলে যারা পাকিস্তানে যেদিন ছিল 69, 70, 71 সনে পাকিস্তানে কোনোদিন ক্রিকেটে চান্স পায় নাই, পাকিস্তানের ক্রিকেটারদের বল টুকাইতো। আমার দেশ যে স্বাধীন হয়েছে, বাংলার পতাকা যে জাতিসংঘে উড়ে, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা পৃথিবীর শ্রেষ্ঠ, এবং মুক্তিযুদ্ধই বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি সেই মুক্তিযুদ্ধ বিশ্বাস করি। এবং মুক্তিযুদ্ধ বিশ্বাস করলে যদি পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি দেখা যায়, আমার কি করার আছে? আচ্ছা, একটা সামনে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং তারই তোড়জোড় চলছে। রাষ্ট্রপতি হিসাবে অনেকের নামই কিন্তু সামনে আসছে। আপনার কাছে কি মনে হয় যে কেমন রাষ্ট্রপতি হলে এবার, মানে জনগণের একটা প্রত্যাশা আছে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপতি নির্বাচন কে হবেন সেটি নিয়ে কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সেদিক থেকে আপনার প্রত্যাশাটা কি, আপনার ধারণাটা কি, কেমন রাষ্ট্রপতি হতে পারে? দেখেন, বিএনপি এত দরিদ্র রাজনৈতিক দল না, রাজনীতির দিক থেকে এত দরিদ্র না যে বিএনপিতে একজন রাষ্ট্রপতি পাওয়া যায় না, কাউকে হায়ার করতে হবে। বিএনপিতে কিন্তু এখনও, যদিও বিএনপিতে খুব বড় মহামানব আছে মনে করি, কিন্তু এখনও আমার দৃষ্টিতে এমন লোকেরা আছে, 2-4 জন এমন আছে যারা 50-60 বছর পলিটিক্স করছে, জেল কাটছে, রক্ত দিছে, জেলে ছিল, জীবন যৌবন সব শেষ করছে, কিছু করে নাই, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, একটা রাষ্ট্রের প্রধান ব্যক্তি হওয়ার মতো যোগ্যতা আছে। বিএনপিতে এরকম অভিজ্ঞ লোক এখনও আছে, আমি নামও বলতে পারি। এবং সারা বাংলাদেশের মানুষ তাকায় আছে এই 2-1টা লোকের মধ্যে কোন লোকটা হয় বিএনপির মধ্যে কিন্তু। আচ্ছা। এবং যারা পার্লামেন্টে বসে আছে, আমার কথাটা বুঝেন আপনি, এরা পার্লামেন্টে আছে। এরকম লোক আমি মনে করি এটা মানুষের একটা আকাঙ্ক্ষা। তারপরও তারেক রহমান সাহেব কাকে কি করবে, নেতৃত্বের সঙ্গে আলাপ করে স্থায়ী কমিটি কি করবে আমি তো জানি না, আমাকে তো জিজ্ঞাসা করার দরকার। কিন্তু আমার আকাঙ্ক্ষা হইল আমাদের অভিজ্ঞ নেতৃত্ব থেকে একজন হোক। কারণ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। রাজনীতিবিদ, রাষ্ট্রপতির চেয়ারে রাজনীতিবিদকে সুন্দর দেখায়, আমলাকে না।
অথবা অন্য কাউকে না। অন্য কাউকে বা আমলাকে করা হতে পারে এরকম আভাস কি পেয়েছিলেন? প্রথম শুনছিলাম, আমি আচ্ছা। বলছিলাম যে 60-এর উপরে কেউ গেঞ্জি পরে না। আমলা প্রতি আমার শ্রদ্ধা নাই তা না, এরা জ্ঞানী গুণী, সিএসপি বিসিএস পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তারা হয় আমলা হয়, সিনিয়র সচিব হয়, কিন্তু তারা কিন্তু একটা প্রসিডিউরের মধ্য দিয়ে জীবনটাকে তৈরি করছে। সেটা কি তারা আদেশ পালন করে, আদেশ দেয় না। আদেশ দেয় রাজনীতিবিদরা। রাষ্ট্রপতির চেয়ারটা হইল আদেশ দেওয়ার জন্য, কারণ তার নামে সমস্ত কর্মকাণ্ড চলে সারা বাংলাদেশে। কাজে রাষ্ট্রপতি হওয়া উচিত রাজনীতিবিদের। আগে আপনি নিয়মিতই কোর্টে যেতেন, এখন জানি না আপনি নিয়মিত কোর্টে যেতে পারেন কি না। আর সংসদ সদস্য হিসেবে একটা তো সম্মানই পান, সেটি দিয়ে কি আপনার যে খরচ, সেই খরচ কি চলে, নাকি আপনাকে আবার এই কোর্টের দিকেই বেশি দৌড়াতে হয়? আমি আপনাকে বলি, যে টাকা দেয় এই টাকা দিয়ে যদি আপনি এলাকাতে যান, আমি প্রতি সপ্তাহে এলাকাতে যাই 3 দিন। 3 দিন তাহলে আমার বেতন শেষ, মানে অনারিয়াম শেষ। এরপরে আমার উকালতি, যখন পার্লামেন্ট থাকে না আমি উকালতি করি। পার্লামেন্ট যখন বিকালে বসে সকালবেলা উকালতি করে, না হলে চলতে পারবো না আমি। এটা সবাই আমি বলতেছি, আমি চলতে পারবো না। আমার স্ত্রী সিনিয়র উকিল, সে 20 বছর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল, আমার সাথে রাজনীতি করে কিশোরগঞ্জ জেলা বিএনপির সে ভাইস প্রেসিডেন্ট, এমনকি সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশন যেটা বার অ্যাসোসিয়েশনে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এখন থেকে 10 বছর আগে। আমার ছেলে ব্যারিস্টার, আর এক ছেলে ইঞ্জিনিয়ার, আর এক ছেলে ব্যাংকের বড় অফিসার, আমার মেয়ে আমেরিকায় থাকে, সে অ্যাটর্নি, ওয়াশিংটনে অ্যাটর্নি। কাজেই সব সাইড মিলে টিলে আমার কোনোভাবে চলে যেতেছে, আমার কারো কাছে হাত পাততে হয় না। 1 লাখ কত? 1,73,000 টাকা পাওয়া যায় মাসে। তো যা আসার খরচ সব কিছু যাওয়া টাওয়ার খরচ। আমার একদিন গেলে 20,000 টাকা সামরাঘাট থেকে স্পিডবোট, 2টা স্পিডবোট লয়ে গেলে 10,000, আইতে 10,000, হিয়ানে 20,000, আর এখানে 20,000, 40-50,000 টাকা ফয়লা জায়গা আমার এই গাড়ি ভাড়ায়। এরপরে 2 দিন থাকলে পরে খাওয়া দাওয়া, লোকজন নিয়ে চলাফেরা আরও যায়, শেষ। একবেলাই কইলাম তো, একবেলাই বেতন মানে অনারিয়ামের টাকা শেষ হয়ে যায়। এতেও ভালো, এর চেয়ে বেশি হওয়া দরকার নাই। ভাবির সাথে আপনার কিভাবে পরিচয়? ভাবি যেহেতু কাছে আছে এজন্য জিজ্ঞাসা করা। ভাবির সাথে এইটা তো একটা, আপনি দেখবেন আমরা সর্বক্ষণ একসাথে থাকি। হ্যাঁ, এই সেটার জন্যই প্রশ্নটা 24 করা। ঘন্টা, হ্যাঁ। উনি আমার হেল্পিং হ্যান্ড বললে কম বলা হবে, আরও বেশি। শি হেল্পস মি মাচ। সমস্ত কিছু মিলেই আমরা। সমস্ত কিছু মিলেই আপনার পরিচয়টা কিভাবে? হ্যাঁ, পরিচয়টা কিভাবে? পরিচয় আমি মনে করি রাজনীতি যেহেতু সে করে, এবং সিরিয়াস রাজনীতি করে, কিন্তু বললাম তো কিশোরগঞ্জ জেলা বিএনপির সে ভাইস প্রেসিডেন্ট, সে বারের সে ভাইস প্রেসিডেন্ট ছিল, এখনো ওর আইনজীবী ফোরামের ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয়ভাবে। তার কাজ থাকা উচিত, দল যদি মনে করে। শুধু আমার স্ত্রী হিসাবে সে থাকবে কেন, তারও কাজ থাকা উচিত। যে কাজেই হোক একটা কাজ তার থাকা উচিত, আমি মনে করি এটা। কথাটা কি বুঝতে পারছে? না হলে সে পলিটিক্স করবে কেন? তাহলে সে শুধু আমার স্ত্রী হয়ে থাকবে। সে কেন পুলিশের সামনে গিয়ে দাঁড়ায়? আমি যখন জেলখানায় গেছি তখন পুলিশের সামনে দাঁড়ায় গিয়ে ভাই এই কথাটা সে কেন বলবে? সে ঘরের বউ থাকবে, বউয়ে কান্নাকাটি করবে আর স্বামীর জন্য দোয়া করবে। সে পুলিশের সাথে সে বা মিলিটারির সাথে সে হাতাহাতি বা সে ফেস করতে যাবে কেন? এই তারও একটা অনার হওয়া তো দরকার, দল ক্ষমতায় আসছে, হওয়ার দরকার। তার একটা কাজ থাকা দরকার। এটা আমি এটা বলতে তার মন্ত্রী বানা, ওইটা তো আর বলতেছে না। তার একটা কাজ, সে কি করবে? সেও তো 10টা মানুষের জন্য কিছু করা দরকার। আপনি তো গান ভালোবাসেন না সবচেয়ে বেশি? হ্যাঁ, গান ভালো না বাসলে মানুষকে আপনি তো মাঝে মাঝে গানেরও আসর শেক্সপিয়ার বলেছে যে গান ভালোবাসে না সে মানুষকে খুন করতে পারে, কারণ তার কোনো হৃদয় নাই। কিন্তু কিছুদিন আগে তো গান নিয়ে অনেক কিছু হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন শিক্ষিকা গানের সঙ্গে রিলস করার কারণে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেটি নিশ্চয়ই আপনার নজরে এসেছে। আমি এদেরকে বর্বর মনে করি। কেন বুঝেন না? এদেরকে তো আমি মানুষই মনে করি না, এদের বর্বর মনে করি যারা এইসব লেয়া করে। বর্বর। এরা তো জন্ম বুঝে না, এরা সমাজ বুঝে না, এরা দেশ বুঝে না, মনুষ্যত্ব বুঝে না, কিছুই বুঝে না। এরা যে কি বুঝে আল্লাহ জানে। এরা শুধু, আর বললাম না, আমি আর বলবো না, আমি এমনি বহু মহাশত্রু হয়ে যেতেছে। গান থাকতে হবে,
নাটক থাকতে হবে, কবিতা থাকতে হবে, এইখানে নৃত্য থাকতে হবে, সব কিছু সংস্কৃতি জগতের সংস্কৃতি যে সমাজে নাই সেই সমাজ কিন্তু সভ্য সমাজ না। এই সমাজে ধর্ম থাকতে হবে। বছরে বছরে একটা সমাজে ঈদ তো যেমন হয়, ওয়াজ মাহফিল হইতে হবে, এখানে পূজা হবে, যার যার ধর্ম পালন করবে, এগুলো থাকতে হবে। কিন্তু রাজনীতির সঠিক ধারা যেটা পলিটিক্স, সে যে সঠিক ধারা, সেই ধারাটায় আসতে হবে সংস্কৃতি, যে সংস্কৃতির কোনো ধর্ম নাই, মানব ধর্ম। শুনহি মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। জি, এই কথা দিয়েই শেষ করছি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সময়ের আলাপ থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের আলাপ।